বিবাহিত মেয়েদের কাছে মায়ের বাড়ি মানে কি? আমার সকল আপুদের কাছে আমার প্রশ্ন। বিয়ের পরে মায়ের বাড়ি মানে কি? মায়ের বাড়ি তো মায়ের বাড়ি। ছোটবেলা থেকে যেখানে আমরা বড় হয়েছি। কিন্তু এই একই মায়ের বাড়ি কিন্তু বিয়ের পরে এবং বিয়ের আগে কিন্তু সম্পূর্ণই আলাদা। তাই কারণটা কি? যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় তখন তার উপরে পুরো একটা সংসারের দায়িত্ব কর্তব্য কিন্তু চলে আসে। আর যখন সে তার মায়ের বাড়িতে থাকে বা বাবার বাড়িতে থাকে তখন কিন্তু তার কাঁধে কোনো দায়িত্ব কর্তব্য কিচ্ছু থাকে না। আর মায়ের বাড়ি মানে আমার কাছে নিশ্চিন্ত একটা জীবন, আরামদায়ক একটা ঘুম। আরামদায়ক ঘুম কেন বলছি? যখন আমরা আমাদের নিজের বাসা বলতে আমরা শ্বশুর বাড়ি বলি বা হাজব্যান্ডের বাসা বলি, যখন আমরা সেখানে থাকি তখন দেখা যায় যে যখন ঘুমিয়েও পড়ি তখনও যেন একটা প্যারা বা একটা টেনশন কিন্তু আমাদের কাজ করে। সকালে উঠে নাস্তা বানানো লাগবে, দুপুরে কি রান্না করব, আমার বেলকনিতে ওই কাজটা বাকি, আমার রান্নাঘরে ওই কাজটা বাকি, আমার ডাইনিং টেবিলটা গোছাইতে হবে। এ টু জেড একটা মেয়ের বিবাহর পরে সম্পূর্ণ দায়িত্ব কিন্তু থাকে। আর মায়ের বাড়ি কিন্তু যখন একটা অবিবাহিত মেয়ে থাকে তখন কিন্তু তার কোনো দায়িত্ব বা কোনো কর্তব্য কিচ্ছু কিন্তু থাকে না। আর সেই মেয়েটারই যখন বিয়ে হয়ে যায়, সে হয়ে যায় অন্য একটা বাড়ির বউ। আর সে বউয়ের উপরে অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। এই জন্য মায়ের বাড়ি মানে হচ্ছে নিশ্চিন্ত একটা জীবন, আরামদায়ক একটা ঘুম। তো বেশ কয়েকটা দিন মায়ের ওখান থেকে কাটিয়ে আসলাম, 1 সপ্তাহ একটু কম, 6টা দিন মতো। তো 6টা দিন একটু লেট করে ঘুম থেকে উঠছি। আম্মা রান্নাবান্না করে পিঠাটা যাই তৈরি করছেন, সব কিছু রেডি করে দিছেন। শুধু খাইছি, কোনো কাজকর্ম ওরকম করতে হয় নাই। তো আবার ব্যাক করছি ঢাকাতে। তো এই তো আমার কাজকর্ম শুরু, আবার সেই ব্যস্ত জীবন, ব্যস্ত লাইফ। তো যাই হোক, অনেক কথা কিন্তু বলে ফেললাম, সবাই কিছু মনে করবে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সকলকে নিয়ে বেশ ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি মনিরা বলছি ঢাকা থেকে। আরও একটি নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। তো বাড়ি থেকে আসার পর, ঢাকাতে আসার পরে আমার বাসার সব কাজ, টুকটাক কাজ গুছায় নিয়েছি। বাসায় কিছুদিন না থাকলে এতটা পরিমাণ কাজ জমে, এতটা কাজ পড়ে থাকে। এখনও অনেক কিছু গোছানো বাকি, বেলকনি গোছানো বাকি, ঘরের মধ্যে অনেক কাজ বাকি, সবগুলোই করতে হবে। এখন আপাতত যতটুকু পারছি বাড়ি থেকে যা যা টুকটাক নিয়ে আসছিলাম ওইগুলো একটু গোছগাছ করে নিচ্ছি। তো বেশ কিছুদিন ধরে আমার হাজব্যান্ড বলতেছিল যে আমাদের ওইখানে পিওর গাওয়া ঘি পাওয়া যায়, অর্গানিক। তো ওটা চাচ্ছিল, তো ওটা আনা হয়েছে। তো আর এখানে একটু নতুন আলু আনা হয়েছে। তো নতুন আলুর সাথে অনেক বালু ছিল, তো ওগুলো আমি ধুয়ে ক্লিন করে পানি ঝরায় যে ঝুড়ির মধ্যে রেখে দিলাম। আর এই যে এখানে আমি 1 কেজি ছোলা আনছি। তো ছোলাটাও একটু বয়ামের মধ্যে ভরে রাখছি। তো ভাবছি যে বিকেলে বিকেলে একটু ছোলা ভিজায় একটু যদি মাঝে মধ্যে রান্না করি, একটু নাস্তা করা যাবে। কারণ ছোলাটা খাওয়া খুবই ভালো, যেহেতু এটা চোষা সহকারে খাওয়া যায়। ছোলার ডাল তো মাঝে মাঝে খাওয়াই হয়, কিন্তু ছোলাটাই খাওয়া হয় না। তো এই জন্য ভাবলাম যে একটু ছোলাও নিয়ে যাই। এই জন্য দেশের বাড়ি থেকেই ভালো যে দেশি ছোলাটা পাওয়া যায় ওটা নিয়ে আসছি।
আর এই যে ঘিটা মানে এতটা ভালো যেটা বলার বাইরে না। আমাদের ওইখানকার মানে একজন বাসা বাড়িতে বানায়, কোনো দোকানের ঘি না। তো এটা হচ্ছে উনি ওনাদের চায়ের দোকান আছে, তো ওখানে আর কি চা বিক্রি করার জন্য আর কি অনেক দুধ নিয়ে আসে। তো দুধে তো সর পড়ে, তো ওই এলাকায় আর কি ওই ভাবি হয় আর কি। তো ওনার ভাবি হয় বলতে কি আর কি ভাবি বলে ডাকি আর কি, আমাদের আপন কেউ না। তো ওনারা আর কি সরটা তুলে তুলে আর কি বাসায় আর কি ঘিটা বানায়। তো এই জন্য আর কি ভাবছি যে এরকম খাঁটি অর্গানিক ঘি তো পাওয়া যায় না, এই জন্য 1 কেজি পরিমাণ আর কি ঘি আনা হয়েছে। তো আমি হচ্ছে তো বাড়ি থেকে যা যা নিয়ে আসছিলাম টুকটাক সব কিছু আর কি গোছগাছ করে ফ্রিজে কিছু রাখা হয়েছে, সবজি টবজি, আর বাকি হচ্ছে জিনিসপত্র কন্টেনারে ভরে আর কি রাখা হয়েছে। খেজুরের গুড়, খেজুরের পাটালি, তারপরে অন্য যাই মাটির আলু, তারপরে এমনি যা আর কি নিয়ে আসছি সবগুলো আর কি সবগুলোর জায়গার মতো রেখে এখন আর কি দুপুরের খাবারের জন্য একটু আপাতত ডিম ভুনা করে নিচ্ছি। তো আর দেশি 3টা হাঁসও আনা হয়েছে। তো হাঁসটা ভাবছি যে এখন আর কি 2টা রেখে দিব, আর হচ্ছে একটা হচ্ছে রান্না করে ফেলবো। তো এলাকা থেকে আমার মানে ম্যাক্সিমামই হচ্ছে হাঁস টাস পেলে আম্মা আর কি রেখে দেয়। তো আমরা গেলে নিয়ে আসি, বা হয়তো বাসে মাঝে মধ্যে মা ওর আর কি পাঠায় দেয়। তো শীতের মধ্যে তো ঢাকায় সবাই হাঁসটা পছন্দ করে, আর আমার হাজব্যান্ড ও আবার হাঁসের গোশটা খুবই পছন্দ করে। আমি একটু ঝাল ঝাল করে নারকেলের দুধ দিয়েও রান্না করি। তো আজকে নারকেলের দুধটা দিতে পারলাম না, কারণ আজকে খুব ব্যস্ততা যাচ্ছে, মাছ বের করছে অনেকগুলো, ওগুলা কাটাকাটি করব, আবার হচ্ছে একটু ছোলা ভিজাইছি ওটা ভুনা করব, আবার তারপরে আরও 2-3টা তরকারি রান্না করব। কালকে যেহেতু এক জায়গায় একটু বের হব, তো এই জন্য ভাবতেছি আজকে 2-1টা তরকারি রান্না করে আর কি রেখে দিলে পরে কালকে দেখা যাচ্ছে যে নিশ্চিন্ত এক জায়গা বের হইতে পারবো। তো এই জন্য আর কি একটু এখানে একটা হাঁস রান্না করে নিচ্ছি। তো পাশের চুলে একটি গরম পানি দিয়েছি। তো গরম পানি দেওয়াটার কারণ হচ্ছে একটু গোশে গরম পানি দিলে গোশের টেস্টটা ভালো আসে। তো এইখানে যে সাইডে আমি হাঁসটা ভুনা করে নিচ্ছি, আর হচ্ছে পাশের চুলায় ভাতটা রান্না করে নিয়েছি। আর বাড়ি থেকে আনছিলাম ওই যে দুধ কচুর ডগা বা কচু বলে, ওই যে অনেকেই আর কি বলে যে দস্তালি কচু, জানি না কোন কোন দেশে কী বলে। তো ওই কচুর ডগা দিয়ে আর হচ্ছে নতুন আলু দিয়ে আর কি একটু ছোট মাছ দিয়ে আজকে চচ্চড়ি করছি। আর এইখানে হচ্ছে হাঁসের গোশটা রান্না করে নিচ্ছি। তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। তো হাঁসের গোশটা আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল। তো আমার টমেটো গাছ আপনাদের সাথে আগে বেশ শেয়ার করছিলাম। তো এখন দেখতেছি যে আমি বাড়িতে গেছি মাত্র 4-5টা দিন থাকছি, তো আমার টমেটো গাছ 3টাই মাঝখান থেকে না মানে গাছ এতটা লম্বা হয়েছে, মানে হেলে গেছে আর কি, বাঁকা হয়ে গেছে, কিছুটা ভাঙা ভাঙা অবস্থায়। তো এভাবেই রেখে দিয়েছি। তো টমেটোগুলো পাকলে আর কি গাছটা একেবারেই তুলে ফেলবো। অনেকগুলো টমেটো আর কি এরকম ঝুলে আছে। তো ওরা বললো যে